কিরে, এখানে কি করস? আরে বৃষ্টির মধ্যে আটকে গেছি। গাড়িতে ওঠ। শালার এই নীলিমার সাথে বারবার দেখা কেন হয়? নীলা এখনো ছাড়েনি আমাকে, আর মনে হয় ছাড়বেও না, এমন একটা ছক কষেছে মাথায়। নীলাকে আবার কোলে তুলে নিলাম। গাড়ির ভিতর থেকে ভাই আর ভাবি মানে নীলিমা দুজনেই দেখছে ব্যাপারটা। নীলিমার অবস্থা করুন, ওর চেহারাটা দেখে হাসি পাচ্ছে। নীলাকে গাড়িতে নিয়ে বসালাম। এখনো ছাড়েনি আমাকে, তার এখন লজ্জা লাগতেছে না? ভাই আর তার বড় বোনের সামনে সে আমাকে জড়িয়ে ধরে আছে। এমনিতে তো অল্পতেই লজ্জায় লাল হয়ে যায়। ভাইয়া গাড়ি চালাচ্ছে, হঠাৎ সামনে তাকিয়ে দেখি নীলিমা গাড়ির ভিতরে গ্লাসটায় তাকিয়ে আমাদের দেখছে। দেখুক, তাতে আমার কি? আমি তো ভালোবেসে ফেলেছি নীলাকে। নীলা চোখ বন্ধ করে আমাকে জড়িয়ে ধরে আছে। ভাইয়া গাড়ি চালানোতে ব্যস্ত আর নীলিমা আমাদের দেখছে। আমি নীলার কপালে হাত রাখলাম। হালকা জ্বর মনে হলো, সারা শরীর ভেজা। তার শার্টটা খুলে নিজের হাতে তার মাথা মুছে দিলাম। গ্লাসে তাকিয়ে দেখি নীলিমার চোখে পানি। বৃষ্টির পানি নাকি? বুঝলাম না কিছুই। কাঁদতে থাকুক, কেবল তো শুরু, আরো অনেক কাঁদতে হবে। সবকিছু শোধ নিব, তারপর দূরে সরে যাব। খেয়াল করলাম নীলা কাঁদতেছে। কি করব বুঝতেছি না। বাসার সামনে এসে থামলো ভাইয়া। সানবি, তুই নীলিমা আর নীলাকে বাসায় নামিয়ে দিয়াই। আচ্ছা। ভাইয়া নেমে গেল। আমি নীলার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সামনে গিয়ে বসলাম। নীলিমা পাশে বসা, নীলা পেছনে। নীলা চোখ বন্ধ করে শুয়ে আছে। মনে হচ্ছে দুইটা মেয়ে আমার, কিন্তু আমি তো একজনকে চাই। আমি তো নীলাকে চাই, নীলিমাকে না। আমি সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছি। নীলিমা অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। হয়তো ভাবতেছে কিভাবে এতটা কঠোর হলাম, কিন্তু সে তো জানে না তার ছেড়ে যাওয়া আমাকে কতটা কষ্ট দিচ্ছে। কষ্ট পেতে পেতে আজ আর তার কষ্ট আমাকে কাঁদায় না। তবে কিছু স্মৃতি আছে যেগুলো মনে পড়লে না চাইলেও চোখে জল চলে আসে। নীলার বাসার সামনে এসে গাড়ি দাঁড় করালাম। তারপর আমি গাড়ি থেকে নেমে গাড়ি আনলক করলাম। নীলিমা বের হয়ে বাসার ভিতরে ঢুকে দাঁড়ালো। এবার আমার পালা। নীলাকে আবার কোলে তুলে নিলাম। নীলিমা তাকিয়ে দেখতেছে আমাদের। নীলার দিকে তাকিয়ে মুচকি আসলাম। মেয়েটা লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকালো। বাসার ভিতরে এসে নীলাকে নামিয়ে দিলাম। তারপর নীলিমাকে বললাম, ভাবি নীলা তো বৃষ্টিতে ভিজছে আর শরীরে হালকা জ্বর ভাব, একটু মেডিসিন খাওয়াই দিয়ে ওকে। আচ্ছা। দ্রুত ভিতরে ঢুকে গেল। আমিও নীলাকে বিদায় দিয়ে চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিলাম। রাতে খাবার টেবিলে বসতেই আব্বু প্রশ্ন করলো, দিনকাল কেমন চলে? এই তো আব্বু, ভালো। আর আপনার কেমন? আমারও ভালো। দুজনেরই বিয়ে, ওদের ভালো কাটবে না তো কি আমার ভালো কাটবে? আব্বু ওরও বিয়ে দিয়ে দাও, দিনকাল ওরও ভালো কাটুক। ওর এত কষ্ট আর সহ্য হয় না। থাম সবাই, আমার কথা শোন। আব্বু বলো। বিয়ের তো আর কয়টা দিন বাকি, তো সব কাজ কে করবে? অথই করবে। আমি মানে? তোর বিয়ের সময় আমরা শোধ করে দেব, ঠিক আছে? আচ্ছা, ডেকোরেশনের লোক দিয়ে করিয়ে নেব, কিন্তু কাউকে তো সাথে থাকতে হবে, তাই না? কেন, তুমি কি করবা? আমি কি করব? বন্ধুদের সাথে আড্ডা দিব। একটা কাজ করা যায়। কি কাজ? তুমি আর তোমার বন্ধুরা মিলে কাজ করবা, আড্ডাও হবে, কাজও হবে। এত ভালো কাজ আমার করতে হবে না। শানবি, তুই বাসা সাজানোর কাজটা দেখবি, আর তুই দেখবি রান্নার দিকটা। আচ্ছা। এটা কিছু হলো? নিজের বিয়েতে নিজেকে কাজ করতে হবে? ধুর, ভাল লাগে না। ভাবছিলাম বিয়ের আগে বউকে নিয়ে সেই মজা করব, সেটা আর হলো না। কি আর করার, কাজে লেগে পড়তে হবে 2 দিন পর থেকে। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নীলাকে কল করলাম। রিং হচ্ছে কিন্তু ধরছে না। আল্লাহই জানে কি হয়েছে আবার। কালকে যেরকম ভিজছে বৃষ্টিতে, জ্বর না আসলেই হলো। 3-4 বার কল দিয়েও কোনো রেসপন্স না পেয়ে উঠে ফ্রেশ হলাম। রুমে এসে দেখি ফোনে 2 বার কল করেছিল নীলা। এবার রিং হওয়ার সাথে সাথে কল ধরলাম। হ্যালো। কই ছিলেন? এই তো ফ্রেশ হলাম, তুমি কই ছিলে? কল দিছিলাম, ধরো নাই কেন? আমিও ফ্রেশ হলাম। ও, আজকে দেখা করতে পারবা? পারবো। তোমার জ্বর কমছে? না, কালকের মতোই হালকা, বেশি না, সমস্যা নেই। মেডিসিন নিবা? লাগবে না। যা বলছি করবা। আর দুপুরে নামাজ পড়ে এসে সরাসরি দেখা করব। ঠিক আছে, আপনি লেকের ধারে আসবেন। ওকে, বাই। ফোনটা রেখে আবার ঘুম, কিন্তু বেশিক্ষণ ঘুমাতে পারলাম না। আম্মু এসে ডেকে গেছে। খাওয়া হয় নাই এখনো, ভালো লাগতেছে না, তাই খাওয়া হয় নাই। ঘড়িতে তাকিয়ে দেখি 12টা 24, আজান দিতেছে। নামাজে যেতে হবে। তাড়াতাড়ি গোসল করে পাঞ্জাবি পরে বের হয়ে গেলাম। নামাজ শেষ করে লেকের ধারে গেলাম।
নীলা আসেনি এখনো। বসে আছি একা একা, ক্ষুধা লাগছে প্রচুর। গতকাল রাতে খাইছি, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। একা একা বসে থাকতে ভালো লাগতেছে না। অপেক্ষা জিনিসটা এত কষ্ট দেয় কেন কে জানে। তবুও ভালো লাগতেছে নীলাকে নিয়ে রেস্টুরেন্টে যাব। যেই পরিমাণ ক্ষুধা লাগছে তাতে বেশিক্ষণ না খেয়ে থাকলে মরে যাব মনে হয়। আমি ক্ষুধা সহ্য করতে পারি না। বসে বসে পুকুরে ঢিল ছুটতেছি। নীরব পরিবেশ, মানুষজন নাই, নাই কোনো কোলাহল। পানিতে ঢিল ছোড়ার সাথে সাথে শব্দ হচ্ছে। হঠাৎ পেছনে তাকিয়ে দূরে নীলাকে দেখতে পেলাম। নিজের অজান্তেই বুকে হাসি ফুটে উঠল। নীলা আমার পাশে এসে বসলো। হাতে একটা ব্যাগ, জানি না কি আছে ব্যাগের ভিতর। আমার কাছেও একটা জিনিস আছে, গাছের পাশে লুকায় রাখছি। পাঞ্জাবির পকেট নাই। পাঞ্জাবিতে আপনাকে ভালো লাগতেছে। তোমাকে শাড়িতে ভালো লাগছে। আপনার জন্য একটা জিনিস আনছি। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু জিনিসটা কি? চোখ বন্ধ করেন। মেরে ফেলবে নাকি? আপনি চোখ বন্ধ করেন, নয়তো দিব না। আচ্ছা ঠিক আছে, বন্ধ করলাম। নাকে বিরিয়ানি গন্ধ পাইতেছি। কৌতূহল কাটিয়ে চোখ খুলেই ফেললাম। যা ভাবছি তাই, নীলা বিরিয়ানি আনছে। তুই কেমনে জানলি বিরিয়ানি আমার প্রিয়? আমি জানি না তো, আপুকে জিজ্ঞেস করেছিলাম কি রান্না করব, সে বলল বিরিয়ানি, তাই আর কি রান্না করলাম। নীলিমা তো জানে আমার বিরিয়ানি পছন্দ। কত শতবার তার সাথে বসে বিরিয়ানি খাইছি। আজকে তার ছোট বোনের সাথে বসে খাবো। নেন, খান। আমি খেতে পারবো না। কেন? তুমি খাওয়াই দিবা? আমি পারবো না। তাহলে আমিও খাবো না। ঠিক আছে, হা করুন, আমি খাইয়ে দিচ্ছি। নীলা আমাকে খাইয়ে দিতে লাগলো। বিরিয়ানি মুখে দিতে বুঝলাম এটা নীলিমা রান্না করছে। তার হাতের রান্না অনেকবার খাইছি আমি। বিরিয়ানিতেও সে ঝাল বেশি দিবে, আর যখন প্যাকেট করবে তখন লেবুর রস দিয়ে অনেকটা টক বানিয়ে ফেলবে। এই স্বাদটা কখনো ভোলা যাবে না। নীলা হেল্প করছে রান্না করতে, কিন্তু ঝাল আর লেবুর রসটা নীলিমা দিছে। অদ্ভুত একটা স্বাদ, চোখে পানি চলে আসছে। অনেকদিন পর নীলিমার হাতের বিরিয়ানি খেলাম আবার। নীলা আমার দিকে তাকিয়ে বলল, আপনার কি ঝাল লাগছে? পানি আনছো? হ্যাঁ, এই নিন। বোতলটা এগিয়ে দিল নীলা। ধরা পড়ে যাওয়ার আগে নিজেকে সামলে নিলাম। বারবার কেন নীলিমার কথাই মনে পড়ে। নীলাকে তো ভালোবাসি, তাহলে নীলিমার স্মৃতি কেন কাঁদায়? উত্তরটা আমার অজানা নয়, তবু বারবার বোকার মতো নিজেকেই প্রশ্ন করে বসি। উত্তর তো এটাই যে কিছু মানুষ আছে যাদেরকে একটা সময় অনেক ভালোবাসা হয়, কিন্তু মানুষটা বুঝে না। তখন আমরা অনেক কষ্ট পাই। আস্তে আস্তে কষ্টের মাত্রাটা কমে আসে, আমরাও একা পথ চলা শিখে নেই। বুঝতে পারি ওপাশের মানুষটা আমাকে চায় না, তাহলে কেন বারবার তার পিছনে ছুটবো? তাকে ভেবে কেন কষ্ট পাবো? এভাবে একটা সময় আমাদের ভিতরে আর তার প্রতি কোনো ফিলিংস থাকে না, সত্যি কোনো ফিলিংস থাকে না। আর কান্না পায় না তার কথা মনে হলে, বরং হাসি পায়। নিজেকে অনেক বোকা মনে হয়। নিজের কর্মকাণ্ডগুলো, নিজের পাগলামির কথা মনে পড়ে, তখন সত্যি আমরা হাসি, কারণ তখন আমরা নিজেদের নিয়ে ভাবতে শিখে গেছি, বাঁচতে শিখে গেছি একা একা। বাইরে বাইরে আমরা অনেক হ্যাপি, হয়তো ভিতরেও তবে অনেকটা মৃত মানুষের মতো হয়ে যাই। আমরা হাসি, খেলি, বন্ধুদের সাথে ঘুরতে যাই, পার্টি করি, সারাদিন আমরা সব করি, কিন্তু রাত হলে না, সেই মানুষটার কিছু স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তখন কান্না পায় না, দীর্ঘশ্বাস উঠে আসে। ঠিক তখন নিজেকে কি বোঝায় জানেন? আজকে অনেক ক্লান্ত লাগতেছে, ঘুমিয়ে পড়ি। এভাবেই চলে দিন। কিন্তু এমনও কিছু স্মৃতি আছে যেগুলো মানুষকে কাঁদায়, ঠিক সেই স্মৃতিগুলোর মধ্যে এটা একটা। তাই আমি কাঁদি, তাই তার কথা বারবার মনে পড়ে। কি ব্যাপার, খাচ্ছেন না কেন? কই, খাইতেছি তো। সে কখন থেকে দেখতেছি ভাবতেছেন, কি ভাবে না তো? ভাবতেছি কবে মেয়েটাকে নিয়ে একসাথে থাকবো, দুজনে মিলে রান্না করব, তারপর খাবো। আর তো মাত্র কয়দিন, এত তাড়াহুড়ো কেন? আমার তো মনে হচ্ছে এখনই বিয়ে করে ফেলি। আমার মনে হচ্ছে এখন না, আরো 1 বছর পর বিয়ে করি। কেন 1 বছর পর কেন? এই 1 বছর প্রেম করব, তারপর বিয়ে। ঠিক আছে, তাহলে আব্বুকে বলি এখন বিয়ে করব না। আরে না, এমনি বলছি। বুঝি বুঝি, সবই বুঝি। কি বুঝেন? এই যে তুমি ভয় পাইতেছো 1 বছরে যদি অন্য কারো হয়ে যায়। ঘোড়ার ডিম বোঝেন? ওইটা আবার কি? খায় না পরে? আপনি বুঝবেন না কি করে? বুঝাই বলো। বিয়ের পর বলবো। না, এখন শুনবো। বলছি না, বিয়ের পর বলবো। বলে রাগী লোক নিয়ে তাকালো। হাই হাই, মেয়ে দেখে রাগও করতে পারে। রাগলে তো দারুণ লাগে, চোখগুলো গোলালুর মতো হয়ে যায়, বাচ্চাদের মতো লাগে। তুমি রাগও করতে পারো? আমি কি এলিয়েন যে রাগ করতে পারবো না?
না আসলে আমি ভাবছিলাম তুমি রাগ করতে পারো না। শোনেন, আমি অনেক রাগী, ঠিক আছে? বিয়ের পর দেখেন। আচ্ছা দেখা যাবে কত রাগ আছে তোমার। আচ্ছা এবার সরুন, ঘেসতে ঘেসতে তো একদম কাছে চলে এসেছে। তো আমার বউ আমি কাছে আসবো না? শোনেন, এখনো বিয়ে হয় নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হয় নাই, হবে তো তাই না? আগে হোক, তারপর কাছে আইসেন। বাহ, কালকে তো এমনভাবে জড়িয়ে ধরেছিল যেন আমাদের 5-7 বার বিয়ে হয়েছে, আর আজকে তো চিন্তাছই না। আরে কালকের কথা বাদ, ভয় পাইছিলাম তাই ছাড়িনি, নইলে আপনার মতো বান্দরকে কে জড়িয়ে ধরবে? কি আমি বান্দর? না তো কি, দেখেন হাত ধরে ফেলছেন। আচ্ছা ঠিক আছে, ছাড়লাম, যাও আর ধরবো না। হুম। আমি একটু দূরে সরে বসলাম, এবার নীলা ঘেসতে লাগলো। কি ব্যাপার, এদিকে আসতেছো কেন? এমনি ওখানে রোদ, তাই এদিকে আসলাম। নীলা একটা জিনিস দেখাবো, দেখবা? কি জিনিস? ওই যে দেখো মাকড়সা। নীলা চিৎকার করে উঠে আমার দিকে আসলো, ওকে দেখে আমিও উঠে দৌড়ে আসলাম। নীলা আমার পেছনে পেছনে দৌড়াচ্ছে আর চিৎকার করতেছে। আমি ভাবলাম আমি কেন দৌড়াতেছি, আমি দাঁড়াতেই নীলা এসে জড়িয়ে ধরলো। নীলা ছাড়ো আমাকে। না, মাকড়সা। আমাদের তো এখনো বিয়েই হয় নাই, জড়িয়ে কেন ধরছো? হয় নাই তো কি হয়েছে, হবে। আগে হোক তারপর ধইরো। প্লিজ, আমি ভয় পাই মাকড়সা। আরে মাকড়সা নাই তো, এমনি বলছি। না আছে। আরে দেখো নাই। তার মানে আপনি মিথ্যা বলে আমাকে ভয় দেখাইছেন? মাঝে মাঝে একটু একটু মিথ্যা বললে কিছু হয় না। আপনি থাকেন, আমি গেলাম। আরে ওষুধগুলো তো নিয়ে যাও। ওষুধগুলো নিয়ে দ্রুত হেঁটে চলে গেল। পেছন থেকে তার চলে যাওয়া দেখতে লাগলাম। বেশ রাগী মেয়েটা। প্রথমে তো ভাবছিলাম শান্ত শিষ্ট ভদ্র একটা মেয়ে, এখন তো দেখি পুরা উল্টা, রাগের ডিব্বা একটা। আমি একটা রিক্সা নিয়ে নীলার পেছনে পেছনে যেতে লাগলাম। মামাকে বললাম আস্তে চালাতে। মামাও বুঝে ফেললো ব্যাপারটা, আস্তে আস্তে রিক্সা চালাতে লাগলো। নীলা একটু পরপর পেছনে তাকিয়ে দেখছে। আমি বললাম, এই যে মিস, রিক্সায় ওঠেন। এভাবে আর কতক্ষণ হাঁটবেন? আপনার সাথে যাব না আমি, আপনি একাই যান। সত্যি যাবে না? না। এই মামা জোরে টানো তো, একাই যাব। হঠাৎ নীলা রিক্সায় উঠে বসলো, মাঝখানে ব্যাগ দিয়ে রাখছে। 2বার ব্যাগ সরানোর চেষ্টা করলাম, কিন্তু সফল হতে পারিনি। প্রতিবারই হাত সরিয়ে দিছে। বুঝলাম রাগ করছে। এখন রাগ কিভাবে ভাঙাবো, দেখি হাত ধরে রাগ ভাঙে কিনা। নীলার হাত ধরতেই ঝটকা মারলো। এরকম কেন করতেছো? তো কিরকম করব? এই সামান্য বিষয় নিয়ে এই রিয়েক্ট? ওকে মামা, রিক্সা থামাও। রিক্সা থেকে নেমে ভাড়াটা দিয়ে বললাম, উনি যেখানে যেতে চায় সেখানে নামিয়ে দিও। বলেই সামনের গলি দিয়ে হাঁটতে লাগলাম। সন্ধ্যা হয়ে গেছে। বাসায় আসতে আসতে বাসায় এসে ফোনটা অফ করলাম। রাগ হইতেছে প্রচুর। সামান্য বিষয় নিয়ে কেউ এত রিয়াক্ট করে? যাই হোক, 2 দিন আর ফোন অন করব না। সারা রাত ফোন বন্ধ করে রাখলাম। পরের দিন ঘুম থেকে উঠে ফোন অন করে দেখি অনেকগুলো মিসড কল। নীলা কল দিছিল, এর মধ্যে আবার নীলিমার কলও আছে দেখতেছি। নীলিমার নাম্বারে কল ব্যাক করলাম। হ্যালো। হ্যাঁ, কল দিছিলা? হুম। কেন? এমনি একটা কথা বলার ছিল। কি কথা বলো? আসলে আমি চাই না তুমি নীলাকে বিয়ে করো। কেন? জানি না, আমি মেনে নিতে পারছি না তোমাদের। তুমি প্লিজ বিয়েটা করবা না? তুমি তো আমার ভাইকে বিয়ে করতেছো, আমি কি কিছু বলছি? দেখো সবকিছু ফাইনাল, আর আমিও নীলাকে ভালোবাসি, আর ওকেই বিয়ে করব। কিন্তু সানভি, আমি... তুমি আমার ভাবি। সানভি, মাফ করা চায় না আমাকে। কিসের জন্য? তোমাকে কষ্ট দিছিলাম এই জন্য। ভাবি, এইটা কোনো কথা বললেন? সেই কবে কি হয়েছে সেটা নিয়ে এখনো পড়ে আছেন? আমি ওইসব ভুলে গেছি অনেক আগেই। তুমি বিয়েটা কইরো না প্লিজ। ফোন রাখুন, নীলা কল দিতেছে। কলটা কেটে দিলাম আর নীলিমার নাম্বারটা ব্লক লিস্টে রেখে দিলাম। ও এরকম করলে হয়তো সত্যি বিয়েটা করা হবে না, রিস্ক নিতে চাই না কোনো। নীলাকে কল দিলাম। কি হয়েছে, কল দিছিলা কেন? তোমার ফোন বন্ধ ছিল কেন? চার্জ ছিল না। মিথ্যা কথা। মিথ্যা কেন বলবো? কারণ রাগ করে আছেন তাই। রাগ তো তুমি করে আসছো, আমি না। হ্যাঁ, আমি রাগ করছিলাম, কিন্তু পরে আবার আপনি রাগ করছেন। তো কল দিছো কেন এটা বলো।
ভালোবাসি তাই। কালকে রিক্সাওয়ালা মামার সামনে বুঝিয়ে দিছো কতটা ভালোবাসো। আরে তখন তো রেগেছিলাম তাই। ভালো করছো। আচ্ছা রাখি, আমি পরে কথা হবে। না, এখন কথা বলবো। আমি এখন ব্রাশ করব। ব্রাশ পরে, আগে ভালোবাসি বলবেন তারপর। পারবো না। তার মানে আপনি আমাকে ভালোবাসেন না? জানি না। ঠিক আছে, যান, রাখেন, কথা বলতে হবে না, বাই। ভালোবাসি। কাকে? আপনাকে। কি? আপনার মাথা। শোনো, আজকে রাতে তোমার বাসায় যাব আমি। কেন? একটা কাজ আছে। কি কাজ? যখন যাব তখন দেখে নিও। না, এখন বলতে হবে। আরে বলা যাবে না, এখন সারপ্রাইজ হিসেবে থাকুক। তো কখন আসবেন? সবাই যখন ঘুমাবে তখন। কেন, সবাই ঘুমানোর পর কেন? বোঝো না কেন? কেন বলেন? সারাদিন আর কথা হবে না, যা হওয়ার রাতে হবে। বাই, রাখলাম। ফোনটা কেটে দিয়ে অফ করে ফেললাম। একটু ভয় ভয় থাকুক, দেখুক কেমন লাগে। বাকিটা রাতে হবে। সারাদিন ফোন বন্ধ করে রাখি একটু চিন্তায়, তারপর হুট করে সারপ্রাইজটা দিয়ে দিব। সন্ধ্যা হতেই সব অ্যারেঞ্জমেন্ট করে ফেললাম। তারপর আস্তে আস্তে পা বাড়ালাম নীলার বাসার দিকে। ওর বাসার সবাই জানে যে এসব আমি করছি, ওরাও হেল্প করছে, শুধু নীলা জানে না। আমি নীলার বাসায় গিয়ে চুপ করে ওর রুমের ভিতরে ঢুকে পড়লাম। গিয়ে লুকিয়ে পড়লাম ওর খাটের নিচে। কি করব, আর কোনো জায়গা নাই লুকানোর মতো। 8টা বেজে গেছে, নীলা আসেনি এখনো। কিছুক্ষণ পর নীলা আসলো, এসে বিছানায় বসলো। আমি চুপচাপ বসে আছি, নড়াচড়া করলাম না। নীলা বারবার জানালার দিকে যাচ্ছে, আবার বিছানায় আসছে। বিছানার নিচে এত মশা, কামড়ে সব লাল বানাই দিল। তারপরে দাঁত চেপে বসে আছি। ওখানে কতক্ষণ ছিলাম মনে নাই, হঠাৎ ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙতে দেখি লাইট অফ। ফোনের দিকে তাকিয়ে দেখি 11:47 বাজে। আর নীলার কল আসছিল অনেকগুলো। ভাগ্যিস ফোন সাইলেন্ট করা ছিল, নইলে ধরা খেয়ে যেতাম। আস্তে আস্তে খাটের নিচ থেকে বের হয়ে আসলাম। টিম লাইটের আলোয় মেয়েটা ঘুমাচ্ছে, আমি লাইটটা অফ করে দিলাম। জানালার পর্দাটা সরিয়ে দিতেই চাঁদের আলো এসে পড়লো নীলার মুখের উপর। কেমন যেন নীল সাদা একটা আবরণ, অদ্ভুত সুন্দর লাগছে ওকে। আমি ওর পাশে বসে এমন মায়াভরা একটা মুখ দেখতে পারবো ভাবিনি কখনো। আমার জন্য এটা উপরই পাওয়া। ফোনের দিকে আবার তাকালাম, 11:56 বাজে। না, আর দেরি করা উচিত হবে না। নীলা গভীর ঘুমে আছে, আরো একটু সতর্কতার জন্য আরেকটু চেক করে নিলাম। না, সত্যি ঘুমিয়ে গেছে। নীলাকে কোলে তুলে নিলাম। আস্তে আস্তে মেয়েটা নড়ে উঠলো। এত কম ওজন হবে ভাবিনি, খুব সহজেই তুলে ফেললাম। ভালোই হয়েছে, বিয়ের পর যখন কোলে নিব তখন আর প্রবলেম হবে না। নীলাকে নিয়ে ছাদে উঠলাম। নীলিমা বাদে সেখানে সবাই আছে। নীলাকে নিয়ে এই অবস্থায় গিয়ে বেশ লজ্জার মধ্যে পড়ে গেলাম। আমি ভাবছিলাম এখনো কেউ আসেনি, কিন্তু এখানে তো সবাই আছে। ধুর, কি যে করি না আমি। আসলে ও ঘুমিয়ে আছে তো তাই। ঠিক আছে, সমস্যা নেই। 12টা 1 বাজতেই সবাই চিৎকার করে উঠল, হ্যাপি বার্থডে প্রিন্সেস নীলা। মেয়েটা ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরে আছে। আমি কি করব বুঝতেছি না। অবস্থা স্বাভাবিক হতেই নীলা আমাকে ছেড়ে দিল, তারপর কেক কাটলো। ভাবিকে দেখছি না যে। ওর মাথা ব্যথা করতেছে, তাই ঘুমিয়ে গেছে, ওকে আর ডাকেনি। ও, কিছুক্ষণ পর সবাই চলে গেল, শুধু আমি আর নীলা আছি। নীলা দৌড়ে এসে জড়িয়ে ধরলো, তারপর মারতে লাগলো আমাকে। এ কি, মারছো কেন? তো কি করব, আপনি অনেক পচা। কেন, আমি আবার কি করলাম? জানেন কতটা টেনশনে ছিলাম। আর আব্বুর সামনে এসব কি? কোন সব? ওই যে কোলে করে আনলেন কেন? তুমি কিভাবে জানলা? ওয়েট, তুমি কি জেগেছিলা? জেগেছিলাম। যখন কোলে তুললেন তখন ঘুম ভেঙে গেছিল। তার মানে তুমিও খেলছো? তো আপনি এত সব করলেন, আমি কি শুধু চুপ করে শুয়ে থাকতে পারবো না? আর আমার তো ভালোই লাগতেছিল। মানে কি? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আলতো করে নীলার হাতটা ধরলাম। নীলা কেমন শিউরে উঠল। জোরে একটা টান দিতেই নীলা আমার কাছে চলে আসলো, অনেকটা কাছে। নীলাকে কোলে তুলে নিতেই বুঝলাম মেয়েটা কাঁপতেছে। চাঁদের আলোয় আবার সেই অসম্ভব সুন্দরী মেয়েটাকে দেখছি আমি। হঠাৎ ছাদে কারো প্রবেশে নীলাকে নামিয়ে দিলাম আমি। তাকিয়ে দেখি নীলিমা। ইস, ছেড়ে দিয়ে কি ভুলটা করলাম। আর একটু দেখলেও ভালো হতো, বেশ চলতো। কি হচ্ছে এখানে এসব? আপু কিছু না। চুপ, তুই রুমে যা। কিন্তু যেতে বলছি যা। একটু ধমকে সুরে বলল নীলিমা।
আবার কি গন্ডগোল করবে কে জানে। নীলা মাথা নিচু করে চলে গেল। সানভি কি হচ্ছে এসব? কি হবে, একটু প্রেম করছিলাম আর কি। আমি বলছিলাম বিয়েটা না করতে, আর তুমি কি করছো? দেখো, বিয়ে করা না করাটা আমার পার্সোনাল ব্যাপার। এখন তোমার বোনও যদি তুমি ইচ্ছে করো বিয়েটা ভেঙে দিতেই পারো, তবে আমি তোমাকে বিয়ে করব না। নীলাকে ভালোবেসে ফেলেছি আমি। সানভি, মনে পড়ে কি এমন একটা রাত আমাদের কাটানোর কথা ছিল? তুমি বলেছিলে কোনো এক বার্থডে এভাবে উইশ করবে, ভুলে গেছো সব? ভুলি না বলেই আমার ইচ্ছেটা পূরণ করে নিলাম, শুধু মানুষটা ভিন্ন। আর এসব কথা ব্রেকআপের সময় মনে ছিল না? ব্রেকআপের পর তো একদিনও জিজ্ঞেস করনি কেমন আছি আমি? তখন তো একবারও এসব কথা মনে হয় নাই, তাহলে এখন কেন? তখন আমি অগোছালো ছিলাম তাই? নীলিমা চুপচাপ দাঁড়িয়ে আছে, বুঝলাম কাঁদতেছে মেয়েটা। আমিও কিছু বলবো না, আর যা সত্যি সেটাই বলেছি। কেঁদে কি লাভ, বুঝতে পারলাম না। তারও তো বিয়ে হচ্ছে, আমার জ্বলে না, তাহলে তার কেন জ্বলে? বুঝি না এমন কেন মেয়েরা। নীলিমার উপর রাগ আর একটু বিরক্ত লাগে আমার। ছাদের কোণে গিয়ে সিগারেট ধরালাম, নীলিমার এতেও জ্বলে। প্রশ্ন করে ওঠে, সিগারেট কেন খাচ্ছ? এমনি। এর কারণও বলতে হবে নাকি? না, এমনি জিজ্ঞেস করলাম। দেখো নীলিমা, একটা কথা বলি, আমিও বিয়ে করতেছি আর তুমিও করতেছো, তাহলে সমস্যাটা কোথায়? কই আমার তো সমস্যা হচ্ছে না। জানি না, কিন্তু তুমি অন্য কারো হয়ে যাচ্ছ এটা আমি মেনে নিতে পারতেছি না। তুমি তো বারবার অন্য কারো হয়ে গেছো, আমি কি বলেছি কিছু? সানভি, পুরনো কথা কেন টানছো? কারণ তুমি মনে করিয়ে দিচ্ছ তাই। তোমার প্রত্যেকটা কথা বিষের মতো লাগে আমার। যাই বলো সেই পুরনো কথাই মনে পড়ে যায়। তুমি প্লিজ আর আমাকে কিছু বইলো না। তুমিও বিয়ে করো, আমিও করি। পুরনো সব শেষ এখানেই। আগে যা হয়েছে সব ভুলে যাও, নতুন করে শুরু করো। সানভি, তুমি এসব কি বলছো? যা সত্যি তাই বলছি। সানভি ছাদ থেকে নেমে আসতেই নীলিমা কেঁদে উঠল। নিজের ভুলের জন্য হারিয়ে ফেলেছে আজ সানভিকে। আজ তার চোখের সামনে অন্য মেয়ের সাথে প্রেম করে বেড়াচ্ছে, আর বিয়েটাও তাকেই করবে। সবচেয়ে বড় কথা হলো মেয়েটা দাড়ি বোন, মেনে নেওয়া খুব কঠিন। আমিও এটাই চাই, তার জ্বলুক, জ্বলতে জ্বলতে পুড়ে যাক তার হৃদয়, যেমনটা আমার পুড়েছে। নিচে নামতেই নীলা আমার হাত ধরে ফেললো। আপু কি বললো? বলল যে রোমান্স একটু কম করতে। ছি, কি বলেন এইসব? সত্যি ভাবি আমার বেশ ভালো। যান, এবার গিয়ে শুয়ে পড়ুন। কোথায়? তোমার রুমে নাকি? না, সামনের ঘরে। তোমার সাথে থাকি না? বিয়ের পর থাকেন, এখন যান। নীলা কিছুটা ধাক্কা দিয়ে রুমে পাঠিয়ে দিল আমাকে। দরজা বন্ধ করার আগে বললাম, নীলা একটা পাপ্পি দিয়ে যাও। হবে না। একটা দিবা শুধু? আমি পারি না। তাহলে আমি করব? না, আমি করতেছি। নীলা আমার ঠোঁটের উপর হাত রেখে একটা কিস করে দৌড়ে পালালো। কি দুষ্টু মেয়ে রে বাবা, একটা কিস করতে বলেছি আর কি কিস করলো। এসব বুদ্ধি হুট করে কিভাবে আসে বুঝি না। মেয়েটার সাথে যতই সময় কাটাচ্ছি ততই তার মায়ায় জড়িয়ে যাচ্ছি। তার কাজগুলো মনে রাখার মতোই। আমিও বা কম কিসে, একসাথে দুইটা মেয়েকে হ্যান্ডেল করতে হচ্ছে। আবার নীলিমার কথা উঠে আসতেই বুকের ভিতর চিনচিনে ব্যথাটা একটু মোচড় দিল। মনে পড়ে গেল সেই স্মৃতিগুলা, যেগুলা নীলার সাথে কখনো হবে না। এমন কিছু জিনিস আছে যা নীলা কখনো করতে পারবে না। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা বিশেষত্ব থাকে যা অন্য মানুষের থাকে না। তেমনি নীলিমার অনেক জিনিস ছিল যা নীলার মধ্যে নেই। এসব না ভেবে ঘুমিয়ে গেলাম। ভোর হতেই বের হয়ে গেলাম। বিয়ের আগে শ্বশুরবাড়িতে থাকার কথা মানুষ শুনলে খারাপ বলবে, তাই 8টা বাজতেই নীলা কল দিল। কই আপনি এখন? বাসায়। কেন? চলে আসছেন কেন? আরে বিয়ের আগে শ্বশুরবাড়ি থাকলে মানুষ কি ভাববে, তাই চলে আসলাম। আমি খিচুড়ি রান্না করতে চাইছিলাম আপনার জন্য, আর আপনি চলে আসলেন। এক কাজ করো, তুমি রান্না করে নিয়ে আসো। আজকে তো বের হতেই হবে, শপিং করতে হবে না? আর 2 দিন পর বিয়ে। আচ্ছা ঠিক আছে, রাখি এখন তাহলে। আচ্ছা। মেয়ে মানুষ এত সহজে কাঁদে কিভাবে? এজন্যই হয়তো ছলনা করতে পারে। চোখের জলই তাদের অশ্রু। খুব সহজে বিশ্বাস করানোর জন্য এই চোখের পানি যথেষ্ট, আর কিছু লাগে না। যাই হোক, ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করলাম। বাড়িতে ব্যস্ততা প্রচুর। বাড়ি সাজানো হচ্ছে, ডেকোরেশনের লোক এসেছে আজকে। সব শপিং আজকেই শেষ করতে হবে, এরপর আর সময় কই।
দুজনে বের হয়ে পড়লাম। বাসার সামনে থেকে নীলিমা আর নীলাকেও নিয়ে নিলাম। সামনে ভাই আর ভাবি, আর পেছনে আমি আর নীলা। নীলা খিচুড়ির টিফিন বের করতেই মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। এই সুযোগে নীলিমাকে আরেকটু জ্বালানো যাক। নীলাকে বললাম খাইয়ে দিতে। ভাইয়া গাড়ি চালানোতে ব্যস্ত, আর ওদিকে নীলিমা লুকিং গ্লাসে আমাদের দেখছে। নীলা খাইয়ে দিতেই ওর হাতে আলতো করে একটা কামড় দিলাম। নীলা একটু হাসলো, তারপর আবার খাইয়ে দিতে লাগলো। আমি আবার কামড় দিলাম। নীলা লজ্জা পাচ্ছে আর আমি মজা নিতেছি। ওদিকে নীলিমা রাগে ফুলছে শুধু। রাগলে নীলিমাকে অনেক ভালো লাগে, তবে আমার হাসি পায় এখন। সেও তো পারে ভাইয়ার জন্য কিছু রান্না করে আনতে। আমি খাওয়া শেষ করে নীলার আঙুল চুষতে লাগলাম। নীলিমার দিকে তাকিয়ে দেখি চোখ দিয়ে জল বেরোবে বেরোবে অবস্থা। না, আর জ্বালানো যাবে না, এরপর সমস্যা হয়ে যাবে। অনেক কিছু কিনলাম, পকেট প্রায় ফাঁকা হয়ে গেল। মেয়েদের এত জিনিস যে লাগে। সকালে আসছি অথচ দুজনের শপিং এখনো শেষ হয়নি। সন্ধে হয়ে আসলো প্রায়। বিরক্ত লাগে না এদের? সারাদিন ধরে শুধু ঘুরাচ্ছে। ইচ্ছে হচ্ছে পুরো মলটাই কিনে নিবে আজকে। অবশেষে সন্ধে 8টায় তাদের শপিং শেষ হলো। দুজনকে বাসার সামনে এনে নামিয়ে দিলাম। যাওয়ার আগে নীলা ডেকে একটা পাপ্পি দিয়ে বিদায় জানালো। গতকালকেরটা আজকে দিয়ে দিল, হি হি হি। বেচারা ভাইয়াকেও কিছু দিল না। ভাইয়া আর আমি বাসায় চলে আসলাম। বাসার কাজ অনেকটা হয়ে গেছে, মাঝখানে বাকি কালকের দিন, তারপরই বিয়ে। রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে মাঝখানের দিনটাও ব্যস্ততার মাঝখানেই কেটে গেল। আজ বিয়ে, অথচ আমার মনেই হচ্ছে না আজকে আমার বিয়ে। ওদিকে সারা বাড়িতে হই হুল্লোড়, অথই একটু পরপর এসে জ্বালাচ্ছে। অথচ আমার হঠাৎ মনে হচ্ছে জীবনের একটা পার্ট আজকে হারিয়ে ফেলবো। আজকে তো খুশি থাকার কথা, তবে আমার কেন জানি কষ্ট হচ্ছে। স্বাভাবিক কি নাকি অস্বাভাবিক কিছু বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছি। নীলিমার কথা খুব মনে পড়ছে। সত্যি খুব ভালোবাসতাম মেয়েটাকে, হয়তো এখনো বাসি, তাই তো কষ্ট হচ্ছে। তবে ওর চাইতে নীলাকে বেশি ভালোবেসে ফেলেছি। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, এসব ভেবে কাজ নেই। সন্ধে হয়ে আসতেই রওনা দিলাম। আধা ঘন্টার রাস্তা মাত্র। গাড়ি নিয়ে গেলে আরো কম সময় লাগে। পৌঁছে গেলাম খুব তাড়াতাড়ি। বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে, হয়তো মেয়েটাও আজ সুন্দর করেই সেজেছে, আমার জন্যই সেজেছে। ভাবতে অবাক লাগছে, বিয়ে করতে চলে আসলাম। ভাইয়া আর আমি একসাথে বিয়ে করতে আসছি। সবার কাছে কেমন ব্যাপারটা জানি না, তবে আমার লজ্জা লাগছে। খাওয়া দাওয়া শেষে বিয়ের কাজ শুরু হলো। সামনে বসে আছে নীলা আর নীলিমা, আর পাশাপাশি আমি আর ভাইয়া। নীলিমার দিকে তাকিয়ে দেখলাম চোখে জল, আর নীলার চোখে মুখে লজ্জা আর হালকা হাসির ছাপ। দুজনের মনে দুরকম কিছু চলছে বুঝতে পারি। নীলার দিকে তাকিয়ে আরো একবার মুগ্ধ হলাম। চোখ সরাতে ইচ্ছে করছে না, তবে কি করব। এত মানুষের মাঝে এভাবে তাকিয়ে থাকলে সবাই কি ভাববে। চোখ নামিয়ে নিলাম। নীলিমার দিকে তাকিয়ে দেখি কেমন মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। ইচ্ছে হচ্ছিল জড়িয়ে ধরে মেয়েটাকে বলি, আমিও তোমাকে চাই, কিন্তু জেদটা তখনই নাড়া দিয়ে উঠলো আবারও। আর নীলাকে ছাড়াও আমার পক্ষে সম্ভব না। এরকম হাজারো চিন্তা ভাবনা ঘুরতে লাগলো মাথায়। বিয়ের কাজও সম্পূর্ণ হলো। কবুল বলার সময় নীলিমার দিকে তাকিয়ে দেখলাম কাঁদতেছে। সবাই ভাবতেছে একটা কারণে কাঁদছে, কিন্তু আমি তো জানি কান্নার আরেকটা কারণও রয়েছে। ক্ষতটা আমার বুকেও আঘাত করছে। সে অন্য কারো হয়ে যাবে যতই জেদ হোক। ভালো তো বাসতাম তাকে, কষ্ট আমারও হচ্ছে। তবে নীলার দিকে তাকিয়ে সব ভুলে যাচ্ছি বারবার। এরপর কি হবে? বিয়ে তো হয়ে গেল, বউ নিয়ে বাসায় ফিরলাম। বউকে কোলে করে রুমে নিয়ে যেতে হবে, এটাই নাকি নিয়ম। আগে কখনো বিয়ে করিনি তো তাই জানি না। হি হি হি। নীলাকে কোলে করে রুমে এসে নামিয়ে দিলাম। সবাই রুমে ঢুকলো, আমি বাইরে বেরিয়ে আসলাম। লজ্জা লাগছিল অনেক। নীলার কেমন লাগছে এখন? এতগুলো অচেনা মানুষ ঘিরে আছে, তাকে আমার থাকাটা জরুরি ছিল। এদিকে আমার তো জ্বলছে একটু একটু নীলিমার কথা ভেবে। ওকে নিয়ে তো কত স্বপ্ন দেখেছিলাম। বিয়েটা তো ওকেই করতে চেয়েছিলাম, কিন্তু তার একটা ভুল সিদ্ধান্ত সবকিছু বদলে দিল। আজ সে আমার ভাবি। চাইলেও আর সেই নাম নীলিমা বলে ডাকতে পারবো না, ডাকতে হবে ভাবি বলে। তুমি তো ভাবছো আমি নীরব। আমার নীরবতাটা দেখলে, কিন্তু ভেতরের অস্থিরতাটা কখনো দেখলে না তুমি। বুঝলেও না কখনো, আর কখনো বোঝার সুযোগটাও পাবে না। আমার অস্থিরতা বোঝার একজন পেয়ে গেছি, যেমনটা তুমিও পেয়েছো। ভাইয়া তোমাকে অনেক ভালোবাসবে, অনেক ভালো থেকো তুমি। ভাবতে ভাবতে চোখের কোণে জল এসে গেছিল। আসলে যতই ভুলে গিয়ে ভালো থাকার অভিনয় করি না কেন, ভালোবাসার মানুষকে কখনো ভুলে গিয়ে ভালো থাকা যায় না। যেটা হয় শুধুই অভিনয়, আর এই অভিনয়ের ভালো থাকার উপরেই অনেক মানুষ বেঁচে আছে।
অনেক সত্য চাপা পড়ে যাচ্ছে এই অভিনয়ের ভালো থাকার উপর। আমাদের সত্যিটাও চাপা পড়ে গেছে। কেউ জানে না আমি নীলিমাকে ভালোবাসতাম। সবাই বের হয়ে যেতেই বন্ধুগুলো আসলো, এসেই রুমে ঢুকিয়ে দিল। 12টা বেজে গেছে প্রায়। দরজা বন্ধ করে গুটি গুটি পায়ে আগানোর চেষ্টা করছি, কিন্তু আজ হঠাৎ ভয় লাগছে মেয়েটাকে। কি হবে এসব ভেবে ঘাম ছুটে গেছে আমার। এতদিন তো খুব কাছে যাওয়ার চেষ্টা করতাম, আজ কাছে পেয়েও ভয় লাগছে কেন? সব ভয় কাটিয়ে মেয়েটার পাশে বসলাম। মেয়েটার গালে হাত রেখে বললাম, অজু করে এসো, নামাজ পড়বো দুজনে। মেয়েটা চুপচাপ উঠে গেল। আমার উদ্দেশ্য দুইটা, প্রথমত নামাজ পড়বো দুজনে, আর দ্বিতীয়ত মেয়েটার এই মেকআপে ভরা মুখটা আমি দেখব না আর। এমনিতেই অনেক ভালো লাগে ওকে। মেকআপ করে আসল সৌন্দর্যটা ঢাকা পড়া মেয়েটাকে আমি দেখতে চাই না। নীলা আসতেই আমিও অজু করে আসলাম। যাই নামাজটা নিচে রেখে দুজনে পাশাপাশি দাঁড়ালাম। তারপর নামাজটা আদায় করে নিলাম। মনটা ফ্রেশ হয়ে গেল। সব দুঃখ কষ্ট, সব অতীত ভুলে নামাজ দিয়ে দুজনে নতুন জীবন শুরু করলাম। নীলার মাথায় হাত রাখতেই লজ্জায় লাল হয়ে গেল। আমি নীলার হাত ধরে বললাম, আজকে কি পাবো এটা? কোনটা? যেটার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম। আপনার ইচ্ছা। তুমি এমন করলে কিভাবে হবে? আমি আবার কি করলাম? লজ্জা কেন পাচ্ছ? এতদিন তো খুব মজা নিলে, আর আজকে লজ্জা পাচ্ছ? কি বলেন এগুলা? দাঁড়াও দেখাইতেছি কি বলছি। বলেই নীলাকে কোলে তুলে নিলাম। নীলা লজ্জায় চোখ বন্ধ করে আছে। ওর চোখের পাতায় একটা কিস করলাম। নীলা শক্ত করে আমার গলাটা চেপে ধরল। ছাদে যাবা? আচ্ছা চলো। নীলাকে কোলে নিয়েই ছাদে উঠলাম। কিন্তু এ কি, ছাদে তো আরো দুজন চলে এসেছে আগে থেকেই। ভাইয়ার বুকে মাথা রেখে নীলিমা হাসছে আর কথা বলছে। এই দৃশ্য দেখে বুকের ভিতর চিনচিনে ব্যথাটা আবার নাড়া দিতে লাগলো। আমার কাছেও তো নীলা আছে, তবে তার জন্য জেলাস কেন লাগছে? আমাকে নিজেকে সামলাতে হবে, আরো শক্ত করতে হবে নিজেকে। নীলাকে নিয়ে ছাদে উঠতেই ভাইয়া পেছনে তাকালো। কি রে, তোরা এখানে? আমিও তো সেটাই বলি, তুমি এখানে? তোর ভাবিকে নিয়ে চাঁদ দেখতে এলাম। আমিও আমার বউকে নিয়ে এলাম। আয় বস। না, আমি ওদিকে বসি, তুমি প্রেম করো। আমাদের কথা শুনে নীলিমা পেছনে তাকালো। নীলা আমার কোলে আর নীলিমা তাকিয়ে আছে আমার মুখের দিকে। নীলাকে নিয়ে ছাদের উপাসটায় গেলাম। নীলাকে নামিয়ে দিয়ে ওর কানে কানে বললাম, আমাদের ছাদে বাসর করার প্ল্যানটা গেল। তো রুমে চলুন, এখানে ভাইয়া আপু আছে, ওদের সামনে প্রেম করা যাবে না। কথা খারাপ বলনি, দেখি ভাইয়াকে পাঠাতে পারি কিনা। দরকার নেই, আপনি রুমে চলুন। আজকে আপনার পাওয়ার দেখব। খুব তো বলতেন। কি বলতাম? কিছু না, চলুন তো। নীলা এক প্রকার টেনে হিস্ট্রি নিয়ে আসলো আমাকে রুমে। নীলিমা এক সেকেন্ডের জন্য নজর সরায়নি আমার কাছ থেকে। মেয়েটার কি জ্বলছে হয়তো। নীলা রুমে এসে দরজা বন্ধ করে দিল। তারপর মাথার চুলগুলো ছেড়ে দিল। আমার পছন্দের জিনিস তার এলোমেলো চুল। লোভ সামলাতে পারলাম না, চুলে নাক ডুবিয়ে দিলাম। মাতাল করা গন্ধে পাগল হয়ে গেলাম। কেমন একটা নেশায় আছি মনে হচ্ছে। নীলার ঘাড়ে কিস করতেই নীলা আমার পিঠ খামচে ধরল। নীলাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলাম। তারপর তার কাছে চলে গেলাম। নিঃশ্বাসের শব্দটা যেন আমারই এমন মনে হচ্ছে। তার হার্টবিটের শব্দটা যেন আমার হৃৎপিণ্ড থেকে বের হচ্ছে এরকম মনে হচ্ছে। বাকিটা ইতিহাস বইয়ের 724 নম্বর পৃষ্ঠা থেকে পড়ে নিয়েন। পরের দিন সকাল হতেই নীলাকে পাশে দেখলাম না। প্রতিটা মেয়ের মতো সেও তার বাসর শেষে সকালবেলা গোসল করতে গেছে। মুচকি হেসে ঘুম থেকে উঠলাম। এরকম একটা মুচকি হেসে ঘুম থেকে উঠা মানে আজকের সারাটা দিন ভালো কাটবে। হঠাৎ মাথায় একটা দুষ্ট বুদ্ধি চাপলো। বাথরুমে নক করলাম। নীলা বুঝতে পেরে দরজা খুলে দিল। ভিতরে ঢুকে যা দেখলাম তার জন্য প্রস্তুতি ছিলাম। হি হি হি, নীলাকে রাতে দেখা হয়নি ভালোভাবে, এখন দেখে নিই ইচ্ছে মতো। একসাথে গোসল করে বের হলাম। নীলা একটা কিস করে চলে গেল। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাও? সে বলল, রান্নাঘরে। বিয়ের প্রথম দিনই সে বাড়িটাতে আপন করে নিয়েছে, এতেই অনেক কিছু। 5 মিনিট পর নীলা আবার চলে আসলো। কি হলো, চলে আসলে কেন? আম্মু অনেক পচা। কেন, আম্মু আবার কি করলো? বকা দিছে, বলে আমি রান্নাঘরে কেন এসেছি। হি হি হি, আম্মু এমনই। যতদিন সুস্থ আছেন
তোমাকে কাজ করতে দিবে না, কিন্তু তুমি সবসময় আম্মুর সাথে থাকবে, তার দেখাশোনা করবে। আচ্ছা, করব। সকালের খাবার টেবিলে দেখলাম নীলিমা খুব চঞ্চল। সেই 4 বছর আগের মতো চঞ্চলতা আজ তার মধ্যে দেখতে পাচ্ছি, যেমনটা দেখেছিলাম রিলেশন শুরু হওয়ার আগে। হয়তো বিয়ের পর সব সামলে নিয়েছে। মেয়েরা অনেক কিছু সামলে নিতে পারে, সেও পেরেছে হয়তো। খাওয়া দাওয়া শেষ করার পর সবাই যার যার রুমে চলে গেল। অনেক মানুষ আসলো নতুন বউ দেখতে, এটাই স্বাভাবিক। 2 বউকেই সবার পছন্দ হয়েছে। মানুষ তো আর গুণ খুঁজে না, এখন দেখে বাইরের সৌন্দর্য, যা 2টা মেয়ের মধ্যেই আছে। নীলিমা একটু বেশি সুন্দর, এটা সবসময় বলি আমি, তবে নীলাও কম না। চশমা পরলে মেয়েটাকে অনেক কিউট লাগে। সারাদিন ব্যস্ততার মধ্যেই কাটলো। নীলার বাসা থেকে লোক আসছে, তাদের দেখাশোনা, নীলার দেখাশোনা সব তো আমাদেরই সামলাতে হলো। সন্দেহ হতে ওদের বাড়িতে গেলাম। নীলাদের বাড়িতে গিয়ে দেখলাম তার সব কাজিনরা একসাথে গোল হয়ে বসে আড্ডা দিতেছে। আমাদের দেখে তারা এগিয়ে আসলো। গতকাল এত ব্যস্ততা গেছে যে কারোর সাথে পরিচয় হয়নি। আজকে হয়ে যাবে, সমস্যা নেই। নীলা আমার হাত চেপে ধরে হাঁটতে লাগলো। বিয়ের প্রথম দিনগুলির মতো যদি সব সময় হতো তাহলে হয়তো কারো জীবনে দুঃখ আসতো না। ঘরে ঢুকে শাশুড়িকে সালাম করলাম, ভাইয়াও করলো। তারপর যার যার মতো নিজেদের রুমে। নিজেদের রুম বলতে আমি নীলার রুমে আর ভাইয়া ভাবির রুমে। মেয়েদের ঘরগুলো এত গোছালো হয় কেন? তবে রুমটাতে একটা জিনিস বেশ অবাক করার মতো, যা অন্য মেয়েদের রুমে থাকবেই, অথচ নীলার রুমে নেই। বুঝতেই পারছেন কসমেটিক্সের কথা বলছি। খুব বেশি কিছু নেই, 2-1টা জিনিস মাত্র, যেখানে অন্য মেয়েদের ঘরে গেলে মনে হয় 1 বস্তায় আটবে না, এরকম। যাই হোক না, থাকলে তো আমারই ভালো, আমার টাকা বেঁচে যাবে। আরেকটু শিওর হওয়ার জন্য নীলাকে প্রশ্ন করলাম, নীলা তুমি কি কসমেটিক্স ব্যবহার করো না নাকি? না, ওসব জিনিস আমার ভালো লাগে না। কি বলো, তুমি তো পুরাই আলাদা। অন্যরা তো কসমেটিক্সের জন্য পাগল, আর তোমার ঘরে কিছুই নেই সেরকম। কোনো এক জায়গায় পড়েছিলাম, তোমার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো, অন্যের মতো হতে চেও না, তুমি নিজের মতো হও। সেই জন্য ওসব ব্যবহার করি না। আল্লাহ যা দিয়েছেন তাতেই খুশি আমি, কৃত্রিম কিছু তৈরি করার ইচ্ছে নেই। আলহামদুলিল্লাহ, বউ আমার বুদ্ধিমতী, সাথে রূপবতীও। ফ্রেশ হয়ে নিন, খাওয়ার জন্য ডাকছে। আচ্ছা। ফ্রেশ হয়ে এসে খাওয়ার জন্য গেলাম। সবাই একসাথে বসে খাওয়া দাওয়ার পর আমাদের ধরে নিয়ে গেল ছাদে। সব কলেজ পড়ুয়া ছেলে মেয়ে, কয়েকটা স্কুলেও পড়ে। সকলের সাথে পরিচিত হলাম। তারপর শুরু হলো খেলা। তারা ডেয়ার দিবে আর সেটা আমাদের করতে হবে। কি একটা ঝামেলায় পড়লাম বলুন তো। এখন যদি ডেয়ার দেয় ছাদ থেকে লাফ দিতে হবে, তাহলে কি হবে? সবে একদিন হলো বিয়ে করলাম, কিন্তু এরকম কিছু হলো না। উল্টা নীলিমাকে জ্বালানোর মতো একটা ডেয়ার পেলাম। আমার ডেয়ারটা হলো নিজের বউকে লিপ কিস করা। শুনেই মনটা আনন্দে ভরে উঠল। আমি আর কি করব, নীলাকে কিস করার জন্য প্রস্তুত হলাম, যদিও সবার সামনে লজ্জা লাগছে। তারপরও নীলিমাকে আরেকটু জ্বালানো যাবে সেটা ভেবেই আস্তে করে নীলিমার ঠোঁটের কাছে চলে গেলাম। তারপর আলতো করে একটা চুমু খেলাম। নীলিমা লজ্জা পেয়ে উঠে চলে গেল, আমিও উঠে আসলাম। তবে নীলিমা যে তাকিয়েছিল সেটা বেশ ভালো করে লক্ষ্য করেছি। মেয়েটাকে জ্বালাইতে এত ভালো লাগে কেন কে জানে। যাই হোক, রুমে এসে দেখলাম নীলা বিছানায় শুয়ে আছে। আমি কাছে গিয়ে বললাম, কি হলো, চলে আসলে যে? তাহলে কি করব? সবাই অপেক্ষা করছে যে। আমি যাব না আর ওইসব ছেলে মেয়েদের সামনে। ছি ছি, লজ্জা লাগছে আমার। লজ্জা কেন লাগছে? আপনি তখন কি করলেন? কি করেছি? জানেন না কি করেছেন? না তো, কি করলাম? দাঁড়াও দেখাচ্ছি। এবার নীলা আমাকে কিস করে বলল, এটা করেছেন, যান এখন ওদের কাছে। যাব না। তো কি করবেন? বউয়ের সাথে থাকবো, আবার কি করব? খুব আসছে বউয়ের সাথে থাকবে। বউ নেই আপনার, সিঙ্গেল আপনি, ঠিক আছে? বিবাহিত, সিঙ্গেল। হা হা হা। হঠাৎ ফোনটা বেজে উঠতে দেখলাম নীলিমা কল করেছে। আমি কেটে দিলাম, আবার কল দিল, এবারও কেটে দিলাম। পরের বার ধরলাম, হ্যালো। সাথে আসো এখনই, তোমার সাথে কথা আছে আমার। কেন, কি কথা? আসো বলতেছি। নীলা, আমি একটু আসতেছি ছাদ থেকে। আচ্ছা। নীলিমার আবার আমার সাথে কি কথা থাকতে পারে, দেখি ছাদে গিয়ে কি বলে। মেয়েটার ভালোই চলছে। হাই রে এক্স, তোরে জ্বালাইতে জ্বালাইতে আমার জীবনটা পুরা শেষ। ছাদে গিয়ে দেখলাম সবাই চলে গেছে। ছাদের এক করে নীলিমা দাঁড়িয়ে আছে। আমি বেশ অবাক হলাম, এত তাড়াতাড়ি সবাই চলে গেল কেন? নাকি তাড়িয়ে দেওয়া হয়েছে, কে জানে কোনটা। তবে যাই হোক না কেন, এসব নীলিমা করছে এটা শিওর। আমি পেছনে গিয়ে দাঁড়ালাম নীলিমার। তারপর বললাম, ভাবি ডেকেছেন? সানভি, আমি তোমার ভাবি না। একদিন হলো বিয়ে হয়েছে, আজকেই এসব কি বলেন? দেখো সানভি, ফাজলামি বাদ দাও, একটু সিরিয়াস হও। ঠিক আছে, বলুন কি বলবেন।
আমাকে নিয়ে পালাতে পারবা? নীলিমার এই কথাটাই বেশ অবাক হলাম। আজ বিয়ের পর আমার সাথে পালাতে চাচ্ছে কেন? তার বর আছে, আর সে যদি এই কথাটা আমাকে আর 10 দিন আগেও বলতো আমি মেনে নিতাম। হয়তো সে আমাকে বুঝিয়ে বললে আমি বুঝেও যেতাম। তবে আজ বিয়ের পর এসব কখনোই সম্ভব না। তার আরো একটা কারণ, নীলা যাকে হৃদয়ের বাকি জায়গাটুকু দিয়ে দিচ্ছে, এখন নীলিমার এই প্রস্তাব কখনোই মেনে নেওয়া সম্ভব না। কি হলো, চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও। দেখো নীলিমা, তুমি যা বলছো তা কখনোই সম্ভব না। এখন তুমি এই কথাটা আমাকে 10 দিন আগে বললেও আমি মেনে নিতাম। সত্যি সত্যি তোমার হাত ধরে পালিয়ে যেতাম। তখনও নীলাকে ভালোবাসিনি আমি। আর এখন তোমার স্বামী আমার ভাই, তোমার বোন আমার বউ। তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি, নীলাকেও অনেক ভালোবাসি। তবে তোমার মতো কাউকেই ভালোবাসতে পারবো না। তোমার চাইতে একটু কম থেকেই যাবে কোনো একটা জায়গায়। আমি শুধু এইটুকুই বলবো, তুমি ভাইয়াকে নিয়ে ভালো থাকো আর আমি নীলাকে নিয়ে। সানভি, তুমি আমাকে ভালো থাকতে দিচ্ছ? আমি যখনই তোমাকে ভুলতে চাই তখনই তুমি আমার সামনে আসো। নীলার সাথে এমন কিছু করো যেটা আমার অতীত মনে করিয়ে দেয়। ভুলতে পারি না, কষ্ট হয়, বুঝছো না? তো এখন কি চাও সেটা বলো। কি করলে তুমি ভালো থাকবা ভাইয়াকে নিয়েই? পালাতে তো পারবা না, তাই না? হুম। তাহলে তুমি এই শহর ছেড়ে দাও, নীলাকে নিয়ে ঢাকায় চলে যাও। যেখানে থাকো ওখানেই। কিন্তু নীলা আমার সাথে গেলে আব্বু আম্মুর দেখাশোনা কে করবে? সানভি, আমি আছি। তুমি জানো আমি কেমন মেয়ে। কখনো সামান্য কষ্টও পেতে দিব না আব্বু আম্মুকে। ঠিক আছে, তাহলে তুমি যা বলবে তাই হবে। আমিও চাই সবাই ভালো থাকুক। আর মাফ করে দিও তোমাকে এতদিন জ্বালানোর জন্য। মাফ আমাকে করে দিও। সেদিন ব্রেকআপ না করলে আর সেখানে দাঁড়াতে হতো না। নিজের মনকে প্রশ্ন করছিলাম বারবার, কেন করলাম। এরকম উত্তর পাইনি। হয়েছে, ছাড়ো এসব কথা, আমি যাচ্ছি। বলি ছাদ থেকে নেমে এলাম। ভীষণ কান্না পাচ্ছে নীলিমার কথা শুনে। ভালোবাসতাম মেয়েটাকে, প্রচুর পরিমাণে ভালোবাসতাম। সারাদিন যাই করি না কেন, দিন শেষে ঠিকই ভাবতাম মেয়েটা ঠিক আছে তো। কেটে গেল আরো কিছুদিন। বিয়ের পর সব ঝামেলা শেষ হয়েছে গতকাল। ভাবতেছি আজ সন্ধ্যায় ঢাকা চলে যাব। কাউকে জানাইনি কিছু, এমনকি নীলাও জানে না। এই কয়দিন নীলিমাকে আর বিরক্ত করিনি, সবকিছু চুপচাপ। আজ সকালে খাওয়ার টেবিলে সবাই যখন উপস্থিত হলো তখন কথাটা বলেই ফেললাম, আব্বু আমাকে ঢাকা যেতে হবে। কেন? আমার ছুটি শেষ, তাই যেতে হবে। কিন্তু আরো কয়দিন তো বাকি ছিল। হ্যাঁ, কিন্তু জরুরি কাজ পড়ে গেছে, তাই যেতেই হবে আব্বু। আমি ভাবছিলাম তুই আমার জায়গায় নিজে কাজ করবি। আব্বু, ভাইয়া আছে, ভাইয়া করবে, আমাকে যেতেই হবে। আচ্ছা যা, আমি আর কি বলবো। তা বৌমাকে নিয়ে যাবি নাকি রেখে যাবি? নিয়ে যাব ভাবছি। এখন তোমরা যা বলবা সেটাই হবে। নিয়ে যাওয়াটাই ভালো হবে। তুই ওখানে একা থাকবি আর নীলাও তো একাই থাকবে। এর চাইতে ভালো নিয়েই যাওয়া। ঠিক আছে আব্বু। কবে যাবে ভাইয়া? এই তো আজকে সন্ধ্যায়। ও, লক্ষ্য করলাম নীলা আর নীলিমা দুজনেই আমার দিকে তাকিয়ে আছে। নীলা তো জানেই না এসব, অবাক হওয়ারই কথা। তবে নীলিমা কি ভাবতেছে সেটাও আমি জানি। ও ভাবতেছে ছেলেটাকে বললাম আর সব মেনে নিল। আসলে আমি এমনই, সেই প্রথম থেকেই নীলিমার অন্যায় আবদার বাদে সব কথাই আমি রেখেছি। আজ এটাও রাখলাম। সন্ধ্যা হলেই ফিরে যাব, ঢাকা রেখে যাব সব স্মৃতি। খাওয়া শেষ করে রুমে আসতেই নীলা বলল, আমরা কেন যাব? এইখানেই তো ভালো, সবাই আছে, কত মজা হয় সবার সাথে থাকতে। আমি নীলার হাত ধরে একটা চুমু খেয়ে বললাম, নীলা, আমাদের ঢাকা যাওয়াটা খুব দরকার, তুমি না করো না প্লিজ। নীলিমার সাথে সারাদিন আর দেখা হয়নি, আর হয়তো কথা হবে না। সন্ধে হয়ে গেছে, সবকিছু গুছিয়ে নিয়েছি, এবার রওনা দিতে হবে। নীলিমাকে দেখলাম দরজার সামনে দাঁড়িয়ে আছে। আজই শেষ হতে চলেছে নীলিমা নামের কালো অধ্যায়টা। তার কথাতেই নীলিমার চোখ জল সবার সামনে লুকিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু আমি তার সবকিছু বুঝতে পারি। আজও তার চোখের কোণে জলটা কেউ ধরতে না পারলেও আমি ঠিকই পেরেছি। কোনো এক কারণে আমার হৃদয়টা আজ ক্ষত বিক্ষত। পরাজিত সৈনিকের মতো আমিও যে আত্মসমর্পণ করে নিয়েছি। আজ হঠাৎ মনে হচ্ছে হয়তো নীলিমাকে বিয়ে করলেও পারতাম। মেয়েটাকে তো ভালোবাসতাম খুব। গাড়ি ছেড়ে দিচ্ছে, চোখের সামনের মানুষগুলো আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। অস্পষ্ট হয়ে উঠছে সবকিছু। নীলা আমার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। মেয়েটার নিষ্পাপ ভালোবাসার জন্যই তো নীলিমা নামের অধ্যায়টা ঘুচে গেল। সত্যি আজ শেষ হয়ে গেল নীলিমা নামের কালো অধ্যায়টা। এক্স নামক কালো ছায়াটা আর কালো করতে পারবে না আমাদের জীবন। তবু সে ছিল, আছে, থাকবে। হয়তো মনের একটা কোণে অযত্নে থেকে যাবে, পরিষ্কার করা হবে না, তবুও থেকে যাবে। কারণ এক্সদের ভোলা যায় না কখনো, ভুলে থাকার অভিনয় করা যায় মাত্র। আর সে অভিনয় আমরা বেশ দক্ষ। যাক, এতদিন নীলিমার ভালোবাসায় নীলাকে তেমন আদর করতেই পারিনি।
আজ থেকে নীলাকে ভালোবাসা দিয়ে নীলিমা নামের চিহ্ন আস্তে আস্তে মুছে দিব। যাক, অবশেষে ঢাকায় এসে পৌঁছালাম। এই যে সানভি, বলো। আজ দেখবো তোমার কেমন জোর। জোরমানি? বোঝো না, দুধু খাও, দেখাচ্ছি মজা। এই বলেই নীলা আমাকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিল। আমায় খাটের উপর ফেলে দিয়েই ধরলো চাপ দিয়ে। এই কি করছো? দেখো না তুমি কি করছি। কি? আজকে তোমায় এত এত আদর করব, কোনো ঘাটতি রাখবো না। ও আচ্ছা তাই। হুম। এই বলে আরো জোরে চেপে ধরলো আমায়। আমার ঠোঁটে চুমু খেলো, মুখে চুমু খেলো, আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। পুরা শরীর গরম হয়ে গেল আমার। আমিও নিচে থেকে উঠে নীলাকে জোরে চেপে ধরলাম। এতক্ষণ নীলা উপরে ছিল, আমি নিচে ছিলাম। এখন আমি উপরে, নীলা নিচে। এই কি করছো? তুমি যেটা করছো ওইটাই করছি। লজ্জায় লাল হয়ে গেল নীলা। এবার আমিও চুমু খাওয়া শুরু করলাম। এভাবে চুমু খাওয়ার আইটেম শেষ করে চলে গেলাম অন্য জগতে। সারা রাত ঘুমাইনি, সারা রাত এইভাবেই পার করে দিলাম। এভাবে আস্তে আস্তে নীলিমা নামের কালো ছায়াকেও নীলার ভালোবাসায় মুছতে শুরু করলাম।